সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজহারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি এসএমই উন্নয়নে ব্যাংকিং খাতের ভূমিকা। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তিকে পেয়েছি। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আব্দুল হাই সরকার, উদ্যোক্তা এবং চেয়ারম্যান, ঢাকা ব্যাংক লিমিটেড। এছাড়াও আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে সারা বাংলাদেশে এসএমই উন্নয়ন নিয়ে বাংলাদেশ সরকার বিশেষ নজর দিচ্ছে এবং জিডিপিতে এর কন্ট্রিবিউশন বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের বেশ কিছু কার্যক্রম রয়েছে। এরই আওতায় এসএমই ফাউন্ডেশন থেকে শুরু করে সারা বাংলাদেশের 64 জেলার উদ্যোক্তাদেরকে তৈরি করতে ব্যাংক ফাইন্যান্সিং এর অনেক বেশি প্রয়োজন রয়েছে। তারপর আমরা শুনি যে ব্যাংকগুলো ঠিকমতো আসলে উদ্যোক্তাদের ঋণ দেয় না। আপনি কি বলবেন আপনার স্টাডিতে কি পরিমাণ আসলে সারা বাংলাদেশে এসএমই উদ্যোক্তা আছে এবং তারা কত উদ্যোক্তা আসলে এই ঋণের আওতায় এসেছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার যে প্রশ্নটা যে ব্যাংক ঋণ পায় না উদ্যোক্তারা, এটা বরাবর ঠিক না। কারণ এখানে একটা গ্যাপ লক্ষ্য করা যায়। অনেক সময় ব্যাংক বলে যে আমরা ভালো উদ্যোক্তা খুঁজে পাচ্ছি না, আবার কোনো কোনো সময় উদ্যোক্তাদের একটা কমপ্লেইন থাকে যে ব্যাংক আমাদেরকে লোন দেয় না। তো এই যে একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে আসলে দুইটা দিকেই কিছু প্রবলেম আছে। একটা প্রবলেম যেমন ধরেন উদ্যোক্তাদের রেডিনেস, যেটা এই রেডিনেসটা বরাবরের মতো ঠিক থাকে না। যেহেতু ব্যাংক আমরা জানি যে পরের টাকায় বিজনেস করে, সুতরাং এই টাকাটা তো ব্যাংকে যে কোনোভাবে আবার তুলে নিয়ে আসতে হবে। সুতরাং তাদের যে ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই ডকুমেন্টগুলি উদ্যোক্তাদের কাছে ঠিকমতো থাকে না। তখন লোন না পেলে ওরা বলে যে ব্যাংক আমাদেরকে আসলে লোন দিতে চায় না। আবার ব্যাংকের কিছু প্রবলেম হচ্ছে, যখন আপনি রুরাল লেভেলে যাবেন সেখানে ব্যাংকের যে নেটওয়ার্ক, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কারণ ব্যাংক তো ওই সমস্ত জায়গায় ব্রাঞ্চ নিতে পারবে না, হয়তো সাব ব্রাঞ্চ বা এজেন্ট ব্যাংকিং নিয়ে তারা কার্যক্রম করে, বাট এজেন্ট ব্যাংকিং ওইভাবে এখনও কিন্তু উদ্যোক্তাদের লোন দিচ্ছে না। তো আমাদের টোটাল যে উদ্যোক্তা আপনার 8.1 মিলিয়ন যে আমাদের উদ্যোক্তা আছে এই সেক্টরে, সেই ক্ষেত্রে 5.3 মিলিয়ন উদ্যোক্তাই কিন্তু রুরালে তারা থাকে। এবং আমরা এখনও স্ট্রংলি বিলিভ করি যে আমাদের 75% উদ্যোক্তাই কিন্তু বা মানুষ এখনও কিন্তু গ্রামে বাস করে। তো মানুষের সংখ্যাও বেশি, বিজনেসের সংখ্যাও কিন্তু রুরাল লেভেলে বেশি, হোয়ারেজ সেখানে কিন্তু ব্যাংকিং নেটওয়ার্কটা একটু দুর্বল। যাদের নেটওয়ার্ক আছে, যেমন ধরেন আপনার সরকারি ব্যাংকগুলি বা আমাদের স্পেশালাইজ ব্যাংক, তাদের কিন্তু সব জায়গায় নেটওয়ার্ক আছে। বাট টোটাল এসএমই লোনের দেখা গেছে যে সরকারি ব্যাংকগুলি দিচ্ছে মাত্র 9% এবং স্পেশালাইজড ব্যাংক দিচ্ছে অনলি 2%। তো এই যে 11% তারা দিচ্ছে, বাকি 89%ই কিন্তু আমরা পিসিবি যারা, তারা কিন্তু প্রোভাইড করতেছে। যাদের দেয়ার সক্ষমতা কম তাদের নেটওয়ার্ক আছে, আবার যার দেয়ার সক্ষমতা বেশি তার নেটওয়ার্ক কিন্তু রুরাল লেভেলে একটু দুর্বল। সেই ক্ষেত্রে কিন্তু এই ফাইন্যান্সিং গ্যাপটা আরও একটু বিশাল আকার ধারণ করছে আমাদের দেশে। আমরা জানি যে ঢাকা ব্যাংক এসএমই বান্ধব একটি ব্যাংক এবং তারই ধারাবাহিকতা আপনারা সবসময় ট্রাই করেন যে উদ্যোক্তাদেরকে ব্যাংক লোন বা ব্যাংকিং ফ্যাসিলিটি দেওয়ার জন্য। তো যেটি বলছিল যে রুরাল যারা আছেন তাদের আসলে ব্যাংকিং চ্যানেল বা ব্যাংকিং আওতায় নিয়ে আসার জন্য আরও বেশি ফ্যাসিলিটি প্রয়োজন। সেই দিক থেকে আসলে আপনারা নতুন কোনো পলিসি কি হাতে নিয়েছেন বা ঢাকা ব্যাংক থেকে আসলে কী ধরনের কার্যক্রম করছেন? আসলে যেহেতু সরকার থেকে একটা ডাইরেক্টিভ আছে যে এসএমই ব্যাংকটাকে কীভাবে এনকারেজ করা যায়, মানে এটাকে আরও কীভাবে বাড়ানো যায়, কীভাবে সার্ভিসটা টু দি, যেটা উনি বললেন যে দেশের তো প্রায় 75% লোক কিন্তু গ্রামে বাস করে এবং তার যারা এসএমই ফ্যাসিলিটিটা ইউজ করবে তারা বেশিরভাগ তো গ্রামের লোক। তো তাদের সেই সুবিধাগুলো তারা মানে দৌড় প্রান্তে নেওয়ার যে একটা প্রচেষ্টা, সেটা তো অবশ্যই করা হচ্ছে, কিন্তু এটা তো খুব গ্র্যাজুয়ালি করতে হবে। তো এটা আপনি উই ক্যানট ডু ইট বাই সামথিং বাই রেগুলেশন, এটা তো ইভোলেশনিক প্রসেস, এটা হইতে হবে। আর ব্যাংকে সাধারণত তো আমরা ডিল করি পাবলিক মানি নিয়ে। তো ওই টাকা যখন ইনভেস্ট করবো কোথাও আমরা, বা কোথাও যদি কোনো নতুন এভিনিউতে বা নতুন কোনো প্রোডাক্টে ইনভেস্ট করি, তো সেই প্রোডাক্টে ইনভেস্ট করার আগে হ্যাভ টু এনশিওর দ্যাট যে আমি টাকার জন্য ফেরত পাই আবার। তো এসএমই ব্যাংকিং অলরেডি আমরা উই হ্যাভ অলরেডি স্প্রেড আওয়ার উইং, আমাদের উইং কিন্তু অনেকখানি বৃদ্ধি করছে আগের থেকে। তো সেটা করার জন্য আমরা আস্তে আস্তে যেটা উনি বললেন স্মার্ট আপনার এজেন্ট ব্যাংকিং, দিস ইজ ওয়ান অফ দি ওয়ে টু
টু এনকারেজ এসএমই বিজনেস। আর একটা হচ্ছে আপনার এই যে সাব ব্রাঞ্চ কিন্তু 2-3 জন দিয়ে কিন্তু করা যায়, কিন্তু এটা আপনার গ্রাম লেভেলে অনেক হচ্ছে। তবে এগুলো সবার মনে দিতে হবে তো আপনাকে যে টাকাটা ফেরত পাবেন কিনা। ইন অর্ডার টু গেট দোজ মানি ব্যাক, ওইটা ফেরত পাওয়ার জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলাই দরকার, সেগুলো যদি যে বড়োয়ার সে যদি সেটা ঠিক মতো না দিতে পারে, তখন কিন্তু একটু ওই ফান্ডিংটা রিস্কি হয়ে যায় আর কি। সেটা আপনি 2,000 দেন, 5,000 10,000 ডাইকে দেন না কেন, এখন যদি আমি 5,000 লোকে 2,000 টাকা 5-10,000 অনেক টাকা হয়ে যায়, কিন্তু সেই টাকাটা ফেরত পাওয়ার জন্য কী ধরনের সিকিউরিটি তারা দিতে পারে, কী ধরনের মনোভাব তারা অ্যাট অল মানে সুন্দর উদ্যোক্তা কিনা, সেটাও ভেরিফাই করা দরকার। কাজে এই জবটা কিন্তু অত সহজ না, কঠিন জব। যদি আমরা সহজে বলে যে আমরা এসিবি ব্যাঙ্কিংয়ে কেন ইনভলভ হচ্ছি না, কিন্তু এটা কিন্তু একটা গ্র্যাজুয়াল প্রসেস। এটা করতে গেলে আপনাকে অনেক রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে, এবং কাস্টমার বেসটা কী সেটা দেখতে হবে, এবং কোন এলাকায় হিসেবে থাকে, কোন পরিবেশে থাকে, ও জায়গায় কী ধরনের প্রোডাক্ট তৈরি করলে দেশে এবং বিদেশে সেটা সম্ভব, সাপ্লাই করা সম্ভব। তো এখন তো ইদানিং ফার্মিংয়ে যথেষ্ট আমরা ইনভেস্ট করতেছি কিন্তু ফার্মিংয়ের ভিতরে। তো এখন পর্যন্ত আমরা যেগুলো একটু মিডিয়াম স্কেল ফার্মিং যেগুলো আমরা বেশি করি, স্মল স্কেল ফার্মিংয়ে কিন্তু করতে গেলে একটা তখন হাত পড়ার সম্ভাবনা বেড়ে থাকে। তো হাত যাতে না পড়ে তার জন্য আমাদের তো বিভিন্ন ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার। সেটা করতে গেলেই তো ওই জিনিসটা একটু স্লো হয়ে যায়, তখন ফাস্ট থাকে না। কিন্তু এখন এসএমই করতে বললে সাথে সাথে আমি টোম ডিক ক্যারি আসলো টাকা দিয়ে দিলাম, এটা তো হয় না। তো তখন তো স্প্রেডটা তাড়াতাড়ি বাড়বে। আবার এজেন্ট ব্যাঙ্কিং যেটা, ওটাতেও কিন্তু আপনার দুইটা ব্যাংক সিরিয়াসলি করে, একটা হচ্ছে আপনার ব্যাংক এশিয়া করে এটা, ওখানে এজেন্ট ব্যাঙ্ক করে, আর বোধহয় করে ডাচ বাংলা ব্যাংক করে এটা, প্লাস ওটা সিটি ব্যাংক কোথায়, সিটি করে। তা আমরাও কিন্তু করার চিন্তা ভাবনা করতেছি এটা, কিন্তু আমরা অনেক পদক্ষেপ নিয়েছি অলরেডি। তো খুব একটা মাস স্কেলে করছি এখনও না, কিন্তু ধরেন কার্ড বিজনেস যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো তো আমাদের যথেষ্ট চেষ্টা করা হচ্ছে এগুলো করার জন্য। আর আপনার এগুলো করতে গেলে আপনার ওই এজেন্ট ব্যাঙ্কে শুরু করতে হবে, তারপরে আপনার কী বলে এটাকে এই সাব ব্রাঞ্চ করতে হবে। তো এগুলো সব প্রসেস কিন্তু চলতেছে। কিন্তু জি, বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশের কথা চিন্তা করছে, এবং তারই ধারাবাহিকতায় আপনি জানেন যে ক্যাশলেস সোসাইটির কথা চিন্তা করা হচ্ছে। তো ক্যাশলেস সোসাইটি করতে গেলে তো সারা বাংলাদেশের সবাইকে এই ব্যাংকিং চ্যানেলের আওতায় নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে এসএমই উদ্যোক্তারাও কিন্তু তার বাইরে না, কিন্তু আমরা দেখছি বেশিরভাগ এসএমই উদ্যোক্তা তারা কিন্তু তাদের লেজারটা ঠিকমতো রাখতে পারছে না, যার কারণে ব্যাংকগুলো যখন তাদের কাছে লোনের জন্য যাচ্ছে সে কিন্তু তার পারফরমেন্স শো করতে পারছে না, যার কারণে লোন পাচ্ছে না। অপরদিকে এনজিও এবং এই ধরনের হাই ইন্টারেস্টে কিন্তু তারা লোন নিচ্ছে, অর্থাৎ ব্যাংকগুলো কিন্তু তার ক্লায়েন্ট হারাচ্ছে, আবার এনজিওগুলোর কাছে কিন্তু উদ্যোক্তারা জিম্মি হয়ে যাচ্ছে। তো আমরা চাই অর্থনীতিকে আরও বেগবান করতে ব্যাংকগুলোর মাধ্যমেই যাতে এ ধরনের ছোট ছোট উদ্যোক্তাদেরকে আরও বেশি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিয়ে আসা যায়। তো আপনার আসলে কি পরামর্শ আছে এই ক্যাশলেস সোসাইটিতে এসএমই উদ্যোক্তাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য, কিভাবে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা যায়? এনজিওদের কাছে জিম্মি কথাটা বলা ঠিক হবে না, এই জন্যে যেখানে আমার প্রেজেন্স নাই ব্যাংকের, সেখানে উদ্যোক্তাদের কিন্তু দরকার হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। যখন ফান্ড দরকার হয় তখন দে নেভার কনসিডার দ্য ইন্টারেস্ট রেট, সে তখন যার কাছে টাকা পায় তার কাছেই টাকা নেয়। তো যদি আমার ব্যাংকের প্রেজেন্স থাকতো তখন সে অবশ্যই ব্যাংকের কাছে যেত, অথবা ব্যাংকের যদি ডকুমেন্টেশন রিকোয়ারমেন্টটা আরেকটু ইজি হতো, যেমন এনজিও একটা সে ভোটার আইডি কার্ড দিয়ে লোন নিচ্ছে, এটা কিন্তু ব্যাংক করতে পারবে না, সুতরাং সে এনজিওর কাছেই কিন্তু এখানে থাকবে। আর ওই লেভেলে ব্যাংক এখনও যেহেতু পৌঁছায় নাই, ব্যাংকের করণীয় হতে পারে সে তার আলাদা মডেল, যেটা কর্পোরেট মডেল দিয়ে হবে না, এসএমই মডেল অ্যাপ্রোচ, তার কাস্টমাইজ প্রোডাক্ট, প্রসিজিওর, ইউনিট অফিস, এই যে এজেন্ট ব্যাংকিং বা আপনার বিভিন্ন ধরনের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যদি ওখানে যেতে পারে, এনজিওর কাছে কিন্তু জিম্মি হওয়ার প্রশ্ন আসে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে 2041 সালের মধ্যে আমরা এটা ভাবছি, সেখানে ধরে নেওয়া হচ্ছে আমাদের মাথাপিছু আয় $12,500 হবে, যেটা এখন আপনার অ্যারাউন্ড 3000-এর পাশে আছে। তো এখানে যে উদ্যোগগুলির মধ্যে একটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, যার আন্ডারে আপনি দেখবেন যে কতগুলি খাত, যে ইনক্লুসিভ গ্রোথ, জিডিপি ডেভেলপমেন্ট, তারপরে আপনার পভার্টি রিডাকশন, আপনার এখানে আছে আনএমপ্লয়মেন্ট যেটা আছে সেটাকে কমানো। যেমন আমাদের আনএমপ্লয়মেন্ট
10.6%। এটা থেকে আমরা এখন ভাবছি যে এটা আরও আপনার পরামর্শ কি 3% কমাইতে হবে বা এটা তো এইটা যদি কমাইতে যাই, পভার্টি রিডাকশন যদি আমি কমাতে যাই, তাহলে কিন্তু এসএমই খাতের কোনো বিকল্প নাই। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আসলে ব্যাংক এককভাবে শুধু ফাইন্যান্সিংয়ের মাধ্যমে এসএমই সেক্টর ডেভেলপমেন্ট এটা ব্যাংক এককভাবে পারবে না। এখানে বড় একটা ভূমিকা কিন্তু গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশন। তো সেই ক্ষেত্রে কি এসএমইদের জন্য আলাদা ব্যাংক করার প্রয়োজন, নাকি আপনি দেখেন প্রণোদনার যে ফান্ডটা এসেছিল সেই ফান্ডটা কিন্তু বড় উদ্যোক্তারাও এসএমই উদ্যোক্তার নাম করে কিন্তু তারা সেই লোনটা নিয়েছে। তো আপনি কি মনে করেন যে এসএমইর জন্য আলাদা পলিসি বা আলাদা মডেল করার দরকার ব্যাংকগুলোর জন্য, নাকি আলাদাভাবেই একটা এসএমই ব্যাংক করা দরকার? এটা ব্যাংকগুলি তো ইউনিট আলাদা করতে পারে, যে কর্পোরেট ইউনিট যেটা অনেক ব্যাংকেরই আছে, আবার এসএমই ইউনিট সেটা করে এসএমই ফান্ডিংটা শুধু সে এসএমই ইউনিটের মাধ্যমে আলাদা মডেল বা অ্যাপ্রোচের মাধ্যমে যাবে। এসএমই ব্যাংক যদি এসএমই ব্যাংক আলাদাভাবে করার দরকার হয় না, যদি আমাদের 61টা ব্যাংক যদি সবাই ওইভাবে এসএমইতে আসে তাহলে কিন্তু আলাদাভাবে এসএমই ব্যাংকের প্রয়োজন নাই। এখানে আমি মনে করি যে যেমন এসএমইর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, আপনার এসএমই ফাউন্ডেশন যে কাজটা করে, এখন এসএমই ফাউন্ডেশনের যে লোকবল আছে এই জনবল দিয়ে সারা বাংলাদেশে কিন্তু সে এসএমই ক্যাপাসিটি ডেভেলপ করতে পারবে না। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি আপনাদের সাথে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। যেমন করে বলছিলেন, সেই ক্ষেত্রে একটু আমি আপনার কাছে জানতে চাই যে সরকার সিদ্ধান্ত নিল ব্যাংকগুলোকে মার্জ করে দুর্বল ব্যাংকের সাথে আপনার ভালো ব্যাংকগুলোকে মার্জ করবে। এরপর আবার আমরা কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা নির্দেশনা দেখলাম যে এটি কিছুটা স্লো প্রসেসিংয়ে যাচ্ছে এবং আলটিমেটলি সিদ্ধান্তগুলো পরে আর কি ওনারা জানাবেন। তো এই মুহূর্তে আমরা দেখছি যে যেই দুর্বল ব্যাংকগুলোতে এ ধরনের উদ্যোক্তা বা ডিপোজিটর যারা ছিলেন অনেকেই কিন্তু অর্থ তুলে নিচ্ছেন এবং তুলে নিয়ে তারা কিন্তু সেটি পুঁজিবাজারেও খাটাচ্ছেন না বা কোনো উদ্যোগকেও তারা কিন্তু নতুনভাবে তৈরি করছেন না। তো এই ক্ষেত্রে তো ব্যাংকগুলো আরও একটু টালমাটাল পরিস্থিতিতে যাবে এবং উদ্যোক্তারাও আমরা দেখছি যে খানিকটা কিন্তু তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আপনার পরামর্শ কি? আপনি একজন উদ্যোক্তা এবং আপনি একজন ব্যাংকার, সো আপনি কি মনে করছেন যে আসলে এই মুহূর্তে এই সিদ্ধান্তগুলো কেমন নেওয়া উচিত? এই জিনিসটা কিন্তু আমরা বেসিক যে আমাদের অরিজিনাল যে সিদ্ধান্তগুলো যেগুলো যখন ব্যাংকগুলো প্রাইভেটে দেওয়া হয় তখন কিন্তু ইকোনমির সাইজটা কত সেটা ঠিকমতো যাচাই বাছাই করে কিন্তু দেওয়া হয়নি। অনেক সময় অনেক পলিটিক্যাল কারণে ব্যাংক দেওয়া হয়েছে। কিন্তু আমাদের যে সাইজ অফ ইকোনমির যে একটা ক্যাপাসিটি আছে, তো ইট ক্যানট কন্টেইন 60টা ব্যাংকের যে কন্টেইন করার ক্ষমতা কিন্তু ইকোনমির নাই। এটা যেহেতু যেটা আপনার যেমন এসএমই খাত, এটার স্পেডটা এখনও কিছুই না, এখনও ভেরি নেগলেজেবল খাত, মাইক্রো লেভেলে ব্যাংকিং খুব কম লেভেলে ইয়েতে আছে। সেই অবস্থায় যদি এতগুলো ব্যাংক থাকে মার্কেটের ভিতরে, তো সঙ্গত কারণেই আমরা একবারের সাথে ওই মানে আনইভেন কম্পিটিশনে জড়িয়ে যায় কিন্তু আসলে। কাজে প্রথমত তো এতগুলো ব্যাংক আসা কতটুকু মানে যুক্ত হয়েছে সেটা কিন্তু আই এম ভেরি তো এটাকে অর্থনীতিটাকে সুন্দর করতে হলে সেটাকে আপনি ইকোনমিক প্রসেসে ভালো করে আপনার ইম্প্যাক্ট স্টাডি করা, তারপরে আপনার কস্ট বেনিফিট অ্যানালাইসিস স্টাডি, অনেকগুলো স্টাডির দরকার আছে। কিন্তু তা না করে এতগুলো ব্যাংক দিয়ে এখন কিছু ব্যাংক ধরেন অলরেডি 30 ইয়ার্স অপারেশনে আছে, 25 ইয়ার্স অপারেশন, 40 ইয়ার্স অপারেশনে আছে, তারা মোটামুটি একটা সমাজে সেট হয়ে গেছে। তাদের খুব ভরাডুবি সম্ভাবনা কিন্তু কম। এই নতুন ব্যাংকগুলো যেখানে এসেছে তারা কিন্তু দে আর নাও কী বলে ওটাকে ইন এ ভেরি শিভারিং পজিশন ফর দেয়ার এক্সিস্টেন্স। তো সেইগুলো আপনার বাঁচানোর জন্য হঠাৎ করে বলা হলো যে 14-15টা ব্যাংক একসাথে হবে, ওগুলাই সেভ করার জন্য। এখন ওগুলা সেভ করতে এসে যদি যেগুলো সমস্ত ব্যাংক অলরেডি সেট হয়ে গেছে, যদি তারা ইফ দে বিকাম সিক, তখন তার বিরাট সমস্যা হচ্ছে। আর যখনই এই সমস্ত বলা হচ্ছে তখন আমাদের ডিপোজিটর কিন্তু আতঙ্কগ্রস্ত হয়। তখন আমরা যারা এই দুই করে গ্রুপ আছে, একটা হচ্ছে আপনার কী বলে শিক্ষিত একটা লেভেল যারা ডিপোজিটার, আর একটা আধা শিক্ষিত লেভেল, আর একটা একবারে মানে মাইক্রো লেভেলে আর কি। তো এরা যে টাকা পয়সা ব্যাংকে রাখবে যায়, যখন এরা শোনার পরে তখন আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আমাদের সাথে রিউমারটা কাজ করে খুব, কিন্তু যে ব্যাংক ট্যাঙ্ক সব ডুবে যাবে এরকম একটা সময় চালু হয়ে গেল, তখন তো সব লোক ভয় পেয়ে যায়। ডুবুক আর না ডুবুক, সব তো আতঙ্কগ্রস্ত হয়, তখন সব টাকা পয়সা তোলা শুরু করে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু আপনার এটা তো এনমাস করতে পারেন না, আপনি এটা তো আপনার একটা অর্থনৈতিক নিয়মকানুনের মাধ্যমে করতে হবে। ইম্প্যাক্টটা কী, সামাজিক ইম্প্যাক্ট কী,
ইকোনমিক ইম্প্যাক্ট কী, কান্ট্রি ইকোনমির উপরে ইম্প্যাক্ট কী, এগুলো পুরো স্টাডি রিসার্চ করা দরকার। তার মানে আপনি বলছেন যে এটা নিয়ে আরো আসলে আরো স্টাডি করা উচিত, রিসার্চ করা উচিত, এবং এটাকে এইভাবে না থ্রু এভলিউশনারি প্রসেস, নট রেভলিউশন। আপনি অর্থনীতি চেঞ্জ করতে রেভলিউশন আনতে পারেন না, আপনি যুদ্ধ বিগ্রহ করতে পারেন, কিন্তু অর্থনৈতিক কার্যকলাপগুলোকে আপনি সুন্দরভাবে ভেবে চিনতে ব্যাক অ্যান্ড ফোর্থ চিন্তা করে ভালো মন্দ ইম্প্যাক্ট স্টাডি করা দরকার, রিসার্চ করা দরকার, যাতে এটা সামাজিকভাবে ইম্প্যাক্ট না করে, অথবা আবার যেন এই সমাজে একটা আতঙ্কের সৃষ্টি না হয় যে ব্যাংকে টাকা রাখা যাবে না। এটা হয়ে কিন্তু মহাবিপদ, তখন এভরিথিং উইল কোলাপস। আমরা আসলে জানি যে উদ্যোক্তাদের টিকে থাকার জন্য ব্যাংকের সহযোগিতা ছাড়া আসলে উদ্যোক্তারা টিকে থাকাটা কঠিন। বিশেষ করে আমরা এখন এই সময় দেখছি যে উদ্যোক্তারা এলসি ওপেন করতে পারছে না এবং নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, ডলার সংকট প্রকট। তো এরই মাঝামাঝি যখন কোনো আসলে বড় অর্ডার তাদের চলে আসে, তখন কিন্তু 100% টিটি পাওয়ার পরও তারা কিন্তু ব্যাংক থেকে সেই টাকা 50% বা 20% তারা তুলতে পারে না, ব্যাংকে অর্থ সংকটের কারণে বা যে কোনো কারণেই এখন আসলে উদ্যোক্তাদের নানান রকম পরিবেশগত সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সেই জায়গায় আসলে ব্যাংকগুলোকে ম্যানুফ্যাকচারিং খাতে আরও বেশি উদ্যোগ গ্রহণ করার জন্য আপনার কি কোনো পরামর্শ আছে? জি, এটা আসলে শুধু যে বাংলাদেশের প্রবলেম, ডলার ক্রাইসিসের বিষয়টা, এটা বিশ্বের এখন অনেক দেশেরই পরিস্থিতিটা খারাপ। ডলার ক্রাইসিস যদি এক্সপোর্ট বাড়াইতে না পারি তাহলে কিন্তু ডলার ক্রাইসিস যাবে না। তো আমাদের এখানে যেটা সমস্যা, ধরেন এই গত কয়েকদিন আগের একটা রিপোর্টে দেখলাম যে ম্যানুফ্যাকচারিং খাতের যে আমাদের প্রোডাকশন গ্রোথ, সেটা কিন্তু কমে গেছে। এখন একদিকে প্রোডাকশন গ্রোথ কমে যাওয়া, আরেকদিকে যদি এক্সপোর্ট বাড়াইতে না পারি, যেমন আমাদের স্মার্ট বাংলাদেশে বলছে যে $150 মিলিয়ন প্রতি বছরে আমাদের 2030 সালের মধ্যে প্রতি বছরে $150 মিলিয়ন এক্সপোর্ট বাড়ানোর কথা বলা আছে। এখন এই এক্সপোর্টটা যে আপনি বাড়াবেন, এক্সপোর্টটা কিন্তু ছোট ছোট উদ্যোক্তা যারা, তাদের এক্সপোর্টও আপনাকে বাড়াতে হবে। এবং সেখানে একটা স্পষ্ট বলছেন যে আপনার যে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং নিউ মার্কেট ক্রিয়েশন, তো নিউ মার্কেট তো বাইরে যেতে হবে আমাকে, আর প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য ছোট ছোট প্রোডাক্টগুলি এক্সপোর্ট। এই ছোট প্রোডাক্টগুলি ছোট উদ্যোক্তাদের পক্ষে আসলে এককভাবে, যেমন আমি শুটকি রপ্তানি করব, কিন্তু আমি জানি না কোথায় মার্কেট আছে, আমাকেই প্যাট্রোনাইজ করতে হবে সরকার। আপনি হয়তো জানেন যে মাছ উৎপাদনে আমরা বিশ্বে 3 নম্বর পজিশনে আছি, অথচ আমাদের এই মাছগুলি আমরা যদি নরওয়ে, আর্জেন্টিনা এই সমস্ত দেশের মতো এক্সপোর্ট করতে পারি, সেই জন্য সরকার যদি একটা ইকোনমিক জোনের মতো করে এখান থেকে আমাদের এই মাছগুলিকে ক্যান করে বাইরে এক্সপোর্ট করি, এরকম অনেকগুলি সেক্টর, যেমন কুচ্চা বা কাঁকড়া আমরা এক্সপোর্ট করে ভালো পয়সা পাচ্ছি। কিন্তু এখন একইভাবে আমাদের এই এসএমই খাতের যে প্রোডাক্টগুলি আছে, যেগুলির বাইরে ডিমান্ড আছে, এগুলি সরকারি পেট্রোনাইজেশনে যদি এক্সপোর্ট করা যায়। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ব্যাংক খাতগুলো, তো আসলে ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা আমাদের এখন একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তো সেই ক্ষেত্রে এসএমই উদ্যোক্তাদেরকেও আমাদেরকে সাথে নিয়ে হাঁটতে হবে, যদি আমরা আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন এবং আমাদের যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কর্মসংস্থানের চিন্তা করছি, সেখানে আমাদের অনেক ধরনের উদ্যোগের কথাও চিন্তা করা হচ্ছে। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কি আপনি সরকারের কাছে কোনো দাবি জানাবেন? ধন্যবাদ। যে প্রশ্নটা আমাকে করলেন, খুব কঠিন প্রশ্ন, কিন্তু এটা মানে সরকারের কী ধরনের সাপোর্ট আমাদের দরকার। এখন সরকারের সাপোর্ট দরকার, সরকার কী দিতে পারে? ভালো মানে ধরেন লজিস্টিক সাপোর্ট, যেগুলো গ্যাস সাপ্লাই, পাওয়ার সাপ্লাই, তারপর মনিটারি পলিসি, তারপরে ট্যাক্সেশন পলিসি, তারপর ইনফ্রাস্ট্রাকচার, সো মেনি ইস্যুস আর ইনভলভ। যেগুলো সরকার চেষ্টা করে না তা না, কিন্তু আমাদের তো অনেকগুলো ইনহারেন্ট যে উইকনেসেস যেগুলো রয়ে গেছে, যেগুলো আমাদের স্মুথ ডেভেলপমেন্টটাকে বাধাগ্রস্ত করার অনেক সময়। আমি অনেক প্রচেষ্টা নিয়ে ফেলে কিন্তু অনেক অনেক ঝামেলা হয়ে যায়। ব্যুরোক্রেটিক ডেট টেপেজিং ইজ দেয়ার অলসো। এই একটা কাজ যেটা 2 ঘন্টা করা যায় সেটা হয়তো 5 মাস লেগে যায়। কাজে এই ধরনের সমস্যাগুলো তো আমার লেগেই আছে আর কি। কাজে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে কিন্তু এগুলো করতে হবে। আর ইট ইজ নট লাইক যে আমি কেন করতেছি না, বাটকে ব্লেম করলাম আমাকে, তা তো হয় না। কিন্তু করতে গিয়ে যে সমস্ত বাধার সম্মুখীন আমরা হন, সেই বাধাগুলো যদি সরকার সত্যিকার অর্থে সরাতে পারে ঠিক মতো। বাট ইট ইজ অলসো, এখন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক কিছু কিন্তু চান। যেমন আমি আপনার ওনার ইয়ে দিই কিন্তু ডাইরেক্টিভেই আমি 10টা গার্মেন্ট ফ্যাক্টরি সিরাজগঞ্জে। দ্যাট ফ্যাক্টরি ইজ নাও লুজিং মানি এভরিডে ফরওয়ার্ড পাওয়ার। Even electricity power is very expensive there because no gas, like gas power there. Again, no gas is there. And তেল ইউজ করতে দিতে আমাকে সব বয়লারের জন্য তেল ইউজ করা লাগতেছে। তো আমার পক্ষে ইট বি ডিফিকাল্ট ফর মি টু কম্পিট উইথ ফ্যাক্টরিজ সারাউন্ডিং ঢাকা সিটি।
ঢাকার আশেপাশে ফ্যাক্টরি তার কমিট করতে পারতেছি না আমি, এন্ড আই এম লুজিং মানি। জি, আমাদের তো আমরা দেখছি যে আইএমএফ বলছে যে বাজেটের আকার ছোট করতে, তো এই বছরের যে বাজেট আসতে যাচ্ছে আপনি কি মনে করছেন যে এসএমইদের জন্য আসলে কি ধরনের বাজেটে ফান্ড অ্যালোকেশন রাখা উচিত বলে আপনি মনে করেন? এসএমইদের তো আসলে আমরা সরাসরি ওইভাবে আসলে সরকারের পক্ষ থেকে ফ্রি কোনো ফান্ড আসলে দিচ্ছি না। আমরা হয়তো বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন যে প্যাকেজগুলি আছে রিফাইন্যান্সিং, সেখানে হয়তো লো কস্টে সরকার এখানে ফান্ড দিচ্ছে, বা করোনাকালীন সময়েও আপনি দেখছেন যে আমরা একেবারে ফ্রি কিন্তু দেই নাই, লো কস্টে আমরা ফান্ড দিচ্ছি। তো সরকার যদি হয়তো এই সেক্টরকে শুধু ফান্ড দিয়ে আসলে সেক্টর বাঁচানো যাবে না, আমার কাছে মনে হয় সরকারের একটা হলো ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য অন্তত ডিভিশনাল বা জেলাভিত্তিক সরকারি যদি কোনো প্যাট্রোনাইজেশন থাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনার লো কস্টে যদি এই ফান্ডগুলি রিফাইন্যান্সিংয়ের, আমাদের কিন্তু রিফাইন্যান্সিং আনইউটিলাইজ আছে এখনও, এমন না যে ফান্ড নাই, কিন্তু আসলে ওই লেভেল থেকে ওই ডিমান্ডটা যদি না আসে এই ফান্ডের তো ইউটিলাইজেশন হবে না। তাহলে ওই ক্ষেত্রে আমার এসএমইর জন্যে ফান্ড পর্যাপ্ত আছে, কিন্তু ডিমান্ডটা আসতেছে না তাদের রেডিনেসের অভাবে। তাহলে ওই সেক্টরটাকে একটু ডেভেলপ করতে হবে। এবং যেটা বলছেন যে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে, বা আমি বলবো যে আমাদের বেকারত্ব যে একটা সমস্যা, যেমন 36 লাখ বেকার লোক আছে, এদের জব নাই, চায় না যেখানে তাদের এই বেকার লোকগুলিকে তারা কারিগরি শিক্ষা ডেভেলপ করে ইঞ্জিনিয়ার বানাচ্ছে তালা চাবির উপরে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে নেইল কাটারের উপরে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে কেসির উপরে, এবং ওরা কিন্তু 2 থেকে 2.5 লক্ষ টাকা তার স্যালারি। সুতরাং বেকারত্ব কমাতে গেলে ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে এন্টারপ্রেনার ওরিয়েন্টেড যে শিক্ষা, এবং আপনি বলছেন যে স্কিলের উপরে বেশি মনোযোগ দেওয়ার জন্য আপনি বলছেন স্কিল ডেভেলপমেন্ট। আমাদের সময় একেবারেই শেষ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।